কলঙ্কজনক শব্দ ছাত্রলীগ গুন্ডাপান্ডা সমন্বয়কে কিন্তু সেটা প্রমাণ করেছে আর কি। ডিবি হারুন যে তালা মেরেছিল ওই তালা কিন্তু আমি ভেঙেছি পার্টির বেশে গিয়ে। এভাবে একটা সাপোর্ট সেনাবাহিনী আমার প্রতি আছে আন্দোলনকারীদের উপরে যে তারা ফায়ার করবে না, কিন্তু সেদিন ফায়ার করে দিচ্ছে আমাকে। গুম যাদেরকে করা হয় তাদের প্রত্যেকের আলাদা আলাদা কিছু ব্যথা থাকে। ঘুমের টানে বলতে পারতাম যে এখন হয়তো গভীর রাত, এখন আমার ঘুম পাচ্ছে, এখন মনে রাত। আপনি বোধহয় আপনার পরিবারের চাইতে জেলখানায় বেশি সময় কাটিয়েছেন। আমার মা মারা গেছেন, আমার ভাইও একটা মারা গেছে, আমি জানাজা দিতে পারি নাই। দর্শক, 2026 সালের জুলাই আমরা দাঁড়িয়ে আছি। ঠিক 2 বছর পেছনে যান, কোন বাংলাদেশকে আপনারা দেখবেন? একদম রণাঙ্গনে থাকা একটা বাংলাদেশ, যে বাংলাদেশে সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রতিরোধের মুখে 36 জুলাই, যাকে বলে 5 আগস্ট, এই দেশ থেকে একটি রেজিমের পতন হয়। সেই আনন্দ, সেই প্রশান্তি খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ একটা রেজিমের পতনের পর নতুন একটা আতঙ্ক দেশে ভর করে। আমরা প্রথমবারের মতন খুব শক্তভাবে একটা টার্ম, একটা নাম অনেক বেশি শুনেছি, মব জাস্টিস। ঘরে ঘরে তখন আসলে এই মব আতঙ্ক চলছে, ডাকাতি হচ্ছে, কথায় কথায় আসলে ফ্যাসিবাদের দোসর, ভারতের দালাল কিংবা ইসলাম বিরোধী এরকম ট্যাগ দেয়া হতো। ফলে একটা অরাজকতা, একটা অস্থির পরিবেশ আমরা দেখেছিলাম, এবং মানুষের মধ্যে তখন আক্ষেপ ছিল, বিরক্তি ছিল, এবং অপেক্ষা ছিল যে একটা নির্বাচন হবে, দেশে গণতান্ত্রিক সরকার আসবে। নির্বাচন হলো, দেশে গণতান্ত্রিক সরকার এলো, আর আমরাও এই শান্ত সময়ে একটু অ্যানালাইসিস করতে পারছি, একটু ঘেঁটে দেখতে পারছি যে জুলাই আসলে কি ঘটেছিল, কার কি ভূমিকা ছিল, কোন গল্পগুলো এখনও অজানা রইল। মবের কথা আমরা বলছি, সে মবের পাশাপাশি দেয়ালে লেখা সবচেয়ে শক্তিশালী যে গ্রাফিতি, সেই গ্রাফিতি মুছে কারা, কিভাবে, কেন অন্য রাজনৈতিক দলকে ঘায়েল করার জন্য ব্যবহার করলো, এই গল্পগুলো অজানা, কিন্তু জানার চেষ্টা আমরা করব। কারণ এমন কিছু মানুষ আসলে এই জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, যারা আসলে নিজেদেরকে জাহির করেননি, যারা নিজেদেরকে প্রচার করেননি, কেবল নীরবে নিভৃতে কাজ করে গেছেন। আমার সঙ্গে আছেন তেমনই একজন জুলাই যোদ্ধা, যার রাজনৈতিক পরিচয় হিসেবে আমরা বলতে পারি তিনি বাংলাদেশ বিএনপির কেন্দ্রীয় যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। এবং বলে রাখি, আমি রাকিব হাসান আপনাদের সঙ্গে আছি, আমার সঙ্গে সাজ্জাদুল মিরাজের কথা হবে এবং পুরো কথাটা আপনারা শুনবেন, কারণ এই কনভারসেশনের মধ্য দিয়ে আপনারা এমন কিছু তথ্য জানবেন যে তথ্যগুলো আসলে এখন পর্যন্ত হয়তো আপনারা অনেকে জানেন না, এবং সেই তথ্যগুলো জানলে হয়তো জুলাইয়ে দেখার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে। তো আলাপ শুরু করতে চাই। সাজ্জাদুল মিরাজ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ 71 সালের ভাষ্যকারকে, আপনাকে ধন্যবাদ। আসলে জুলাই নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা চড়া সময় ধরে আমাদের কথা বলতে হবে, কারণ এত ন্যারেটিভ, এত ট্র্যাজেডি, প্রত্যেকটা দিন ছিল উত্তাল। আমি ধাপে ধাপে আসবো, তবে আজকে আপনার সাথে পুরো আলোচনায় আমি 3টা ভাগে ভাগ করে নিতে চাই। প্রথম অংশে জুলাই এসে উত্তাল সময়, যেখানে আপনার ব্যক্তিগত কিছু কষ্টের মুহূর্ত আছে, ব্যক্তিগত রাজনৈতিক যে নানা রকমের চ্যালেঞ্জ সেগুলো আছে, একটু জানার চেষ্টা করব। দেন আমরা সেই জুলাই পরবর্তী অস্থির সময়ের কথাটা একটু জানবো, সেখানে কি ধরনের কর্মকাণ্ড চলেছে, এবং ফাইনালি এখনকার বাস্তবতা নিয়েও কথা হবে। শুরুটা করতে চাই এইভাবে, আমরা যখন শুনি জুলাই অভ্যুত্থানের কথা, আমরা দেখি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভিডিও বার্তা, সার্জিস আলমের ভিডিও বার্তা, হাসনাত আবদুল্লার ভিডিও বার্তা, এবং সেই সমস্ত ভিডিও বার্তা দিয়ে মানুষ এক হচ্ছে পরদিন, এবং সেটা নিয়ে তারা আন্দোলনে নেমে গেছে। সর্বস্তরের মানুষ তাদের ডাকে, তাদের কথায় সাড়া দিয়েছে। কিন্তু এটা যদি আমরা একটু বড় ক্যানভাসে চিন্তা করি, গুটি কয়েক মানুষের ডাকে সাড়া দিয়ে এত বড় আন্দোলন তো সম্ভব না। নিশ্চয়ই কেউ না কেউ বড় আকারে সেই রসদ জুগিয়েছে, এবং বিএনপির ক্ষেত্রে এটুকু বলা যায় যে এই সংগ্রাম আন্দোলন দীর্ঘ সময় ধরে তারা করেছে। কিন্তু আমরা আসলে কোথাও যেন সেই কথাগুলো, বিএনপির ভূমিকাটা কি, তার অঙ্গ সংগঠন, তার ছাত্র সংগঠনের ভূমিকা জুলাই কী ছিল, আপনার ভূমিকা আসলে কী ছিল, খুব একটা জানা হয়ে ওঠে না। আজকে সেই সুযোগটা নিতে চাই। 2024 সাল জুলাই মাসের 16 তারিখে বিএনপি যখন ছাত্রদের আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে যখন মাঠে নামলো, এর আগের থেকে কিন্তু এটা কিন্তু ঘোষণা দেওয়ার পরে কিন্তু সবাই জানছে যে বিএনপি ছাত্রদের সাথে একত্রতা ঘোষণা করে মাঠে নেমেছে। এর আগেই কিন্তু যখন শাহবাগ চক্করে ছাত্ররা অবস্থান কর্মসূচি করে, তখন থেকে কিন্তু আমাদের তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন উনি, আমাদের জনাব তারেক রহমান, এখন চেয়ারম্যান উনি, বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি তখন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেহেতু আমি ঢাকা মহানগর উত্তর যুবদলের তখন সদস্য সচিব ছিলাম, মূল্যবান দায়িত্বে ছিলাম, তখন আমাকে বলেছিলেন যে ছাত্রদের সাথে তোমরা
একসাথে হয়ে আন্দোলনে অংশগ্রহণ করো, তখন থেকে কিন্তু আন্ডারগ্রাউন্ডভাবে কিন্তু ওপেনলি ডিক্লেয়ার দিয়েছিলেন কিন্তু 16 তারিখে। তা আমরা এর আগের থেকে কিন্তু মানে প্রায় 2 তারিখ থেকে কিন্তু ছাত্রদের সাথে স্বাভাবিক অবস্থান করছি। তো যখন আন্দোলনটা পুরোপুরি আকার ধারণ করেছে, আপনারা দেখেন যারা দীর্ঘদিন মাঠে ছিলেন না, তার এত বড় একটা ডাকে তার সারা বাংলাদেশের মানুষ একসাথে হলো কীভাবে? আমাদের কিন্তু সারা বাংলাদেশের সংগঠন আছে, 11টা অঙ্গ সংগঠন আছে। আমাদের এই চেয়ারম্যান সাহেব এই ছাত্রদের সাথে একত্রতা ঘোষণা করার জন্য সবাইকে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে বলছে। এবং তাদের যে আন্দোলন, আমাদের কিন্তু গত 16 বছর আন্দোলনের একটা আমাদের কি বলে স্পিরিট ছিল। আমরা 16 বছর অনেকগুলো আন্দোলন করেছি। তো এই অবস্থায় আমরা ফ্রন্টলাইন না থেকে আমরা গোপনে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে করেছিলাম। যে আমার দায়িত্ব ছিল মিরপুর 10-এ, তখন অনেক সিনিয়র নেতারা কিন্তু অ্যারেস্ট হয়ে গেছিলেন। আমাকে চেয়ারম্যান সাহেব বলেছিলেন যে যেহেতু অনেক অ্যারেস্ট, মিরপুর একটা বৃহৎ এলাকা, এখানে অনেক আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারা এখানে অবস্থান, 3টা আসনের এমপি অবস্থান, মন্ত্রী আছে, তুমি এখানে আমাকে স্পেশালি দায়িত্ব উনি দিয়েছিলেন। এত একটা ডেঞ্জারাস জোন, আমি বলে ভাষা প্রকাশ করা যাবে না। আমি কিন্তু মাইকে এই যে ছাত্ররা যে ভিডিও বার্তা দিয়ে যে বলতো যে আগামীকালকে এই প্রেক্ষাপটে মাঠে নামতে হবে, আসলে কিন্তু ওপেনে মাঠে কিন্তু তেমন কেউই ছিল না, আমরাই কিন্তু ছিলাম। 10 নম্বরে আপনি বিশ্বাস করবেন না, 10 নম্বর আইডি স্কুলের পাশে যে মসজিদটা, ওই মসজিদটা পৌঁছাইতে কিন্তু আমার অনেক মানে চেক পোস্ট অনেক করে আমি ওখানে পৌঁছাইতে হতো। আমি ওখানে গেলে মানুষ আমার অপেক্ষা থাকতো যে কখন আমি আসব, আমি এসে তাদেরকে নেতৃত্ব দিব। আমি প্রত্যেক দিন এই 10 নম্বরের পাশে যে মসজিদে অ্যালাউন্স করে মাঠে সবাইকে নামাইছি রাজপথে এই 10 নম্বরে। তো ওই অবস্থায় আমি এখন এই যে আমি বসে আছি, ওই আন্দোলন, ওই একটা প্রেক্ষাপট মানে বলে ভাষা প্রকাশ করা যাবে না। আমার সাথে আমার পিছনে থাকে আমার সহযোদ্ধা গুলি খেয়ে মরে গেছে, আমার গায়ে গুলি লাগেনি। এমনও সময় গেছে যে আমি সামনে যুদ্ধ করতেছি, আমাকে ওভারটেক করে আমার পিছে সহযোদ্ধার গায়ে গুলি লেগেছে। লাস্টটা তাকে যে আমি হাসপাতালে পাঠাবো এই সুযোগটা ছিল না। আমি আইল্যান্ডের উপরে তার লাশটা রেখে এরপর আরেকজন গুলি খায়। মানে এই 2 সেকেন্ডের মধ্যে যে আমার গায়ে একটা গুলি লাগতে পারে, এই চিন্তাও আমি করিনি। আমার 3টা বাচ্চা, আমি ওয়াইফের কথা চিন্তা করিনি, পরিবারের কথা চিন্তা করিনি। আমি চিন্তা করেছি যে এইবার যদি কোনো রকম এই স্বৈরাচারী শেখ হাসিনা যদি কোনোভাবে টিকে যায়, তাহলে আমাকে তো রাখবেই না, আমার দলে কাউকেই রাখবে না। ঠিক ওই প্রেক্ষাপটে যে আমি আমাকে খুঁজে বের করাচ্ছে, একেবারে ওদের টর্চারে মরাচ্ছে, আমি রাজপথে গুলি খেয়ে মরি, বরং বলতে পারবো যে দেশের জন্য যুদ্ধ করে মারা গেছে। এই প্রেক্ষাপট নিয়ে, এই সাহস নিয়ে কিন্তু আমি প্রত্যেক দিন এই মাইকে অ্যালাউন্স করে যুদ্ধ করি। আমি কিন্তু দেখেন 19 জুলাই আমি পার্টি অফিসে কিন্তু তালা আমি প্রথম ভেঙেছি। ডিবি হারুন যে তালা মেরেছিল, ওই তালা কিন্তু আমি ভেঙেছি পার্টি অফিসে গিয়ে। ওইখানেও কিন্তু আমার একজন মারা গেছে বিজয়নগর, এখানে যুদ্ধ করতে গিয়ে পুলিশের সাথে। ওইখানে কিন্তু আমি লাশটাও কোনো রকম রিক্সাতে পাঠাই দিয়ে আমি যাইতে পারিনি, লাশ পাঠাইছি একেবারে 19 জুলাই। আচ্ছা, 19 জুলাই যেই দিন শুক্রবার ছিল, 19 জুলাই শুক্রবার, সম্ভবত শুক্রবার ছিল, যখন প্রেস ক্লাবে কর্মসূচি ডাক দিয়েছিল, যখন রুল করে রিজভি ভাই প্রোগ্রামে যাওয়ার সময় অ্যারেস্ট, সেদিন তো আমরা যেতে পারিনি। রাস্তায় অনেক গোলাগুলি শুরু হয়েছে। তো ওই পর্যায়ে আমার সাথে একজন মারা গেছে, মাথার খুলিটা আমার হাতে ছিল। তা আমি ওকে রিক্সাতে কোনো রকম রিক্সাতে উঠিয়ে দিয়ে তারপর আমি পার্টি অফিসের দিকে যাই। পার্টি অফিসে গিয়ে আমি পার্টি অফিসের তালাটা ভাঙি। তো ওইখানেও অনেক গুলি করে। তো ওরা তো আমি কি বলবো, মানে একদিকে আমাদের সিনিয়র নেতারা শান্তিনগর পুলিশের সাথে ফাইট করতেছে, আমি গুটি কয়েকজন নিয়ে এখানে এসে পার্টি অফিসে তালাটা আমি ভেঙে দিই। তা আবার 18 তারিখে, 18 না বা 21 তারিখে যখন জুলাই আগস্টের যখন প্রথম কারফিউ দেয়, যে ঘর থেকে বের হইলে কিন্তু ফায়ার, সেদিন কিন্তু আমি এই যে কি বলে টিভি সেন্টার, রামপুরা টিভি সেন্টার, ওইখানে কিন্তু আমি ঢাল নিয়ে আমি 144 ধারা ভঙ্গ করে একেবারে সেনাবাহিনীর সামনে, বিডিআরের সামনে ওরা অনেক গুলি করছে। ওইখানেও আমার 7-8 জন মারা গেছে ওখানে রামপুরা টিভি স্টেশন, ওখানে অনেক গোলাগুলি হয়েছে। আমি কিন্তু ভঙ্গ করি। যে এই যে নেতৃত্ব দেওয়ার মতো, আসলে ভিডিও বার্তা তো অনেকেই দিয়েছে, ভিডিও বার্তা দিয়ে কিন্তু নাই। আর নেতৃত্ব দেওয়ার মতো কিন্তু মাঠে কেউ ছিল না। সাধারণ মানুষ অনেকে মাঠে নেমেছে, কারণ এই যে স্বৈরাচারী সরকার, শুধু তো আমরা মাঠে নেমে পতন ঘটাই নাই, গণ অভ্যুত্থান তো শুধু আমাদের ধারণা নেই, সাধারণ মানুষের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। একদম। তাদের যে কে নেতৃত্ব দিবে,
নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না। আমরাই কিন্তু সাহস নিয়ে একেবারে রিক্সাওয়ালার কাছে মোবাইল দিয়ে যে, কারণ রিক্সাওয়ালাকে চেক করতো না, চেক করতো আমাদের অনেক পায়ে হেঁটে রিক্সাতে উঠে আবার অনেক দূর অটোতে গিয়ে একেবারে গন্তব্যস্থলে পৌঁছায় ওইখানে আন্দোলনের ডাকটা দিতাম মসজিদে মাইকিং করে। তো এইভাবে প্রতিটা দিন এভাবে পার করতে হয়েছে আর কি। আমি যদি স্পেসিফিক্যালি 34, 35, 36 জুলাই মানে 3, 4, 5 আগস্টের কথা একটু জানি, কারণ এটাই বলা যেতে পারে ইতিহাসের সবচাইতে কঠিন সময় ছিল জুলাইয়ের, একটু বলবেন। 3 তারিখে যখন শহীদ মিনারে কর্মসূচি ডাক দেয়, তখন আমি শহীদ মিনারে যাই। শহীদ মিনারে গিয়ে তখন আমাকে এই কর্মসূচি মিছিল নিয়ে যাওয়ার পর শহীদ মিনারের প্রোগ্রামটা শেষ হওয়ার পরও কিন্তু আমার পিছনে এখানে সিভিল টিম লেগে যায় আমার পিছনে। তখন আমি অনেকের ভিড়ের মাঝখানে ঢুকে একটা দোকানের এক মুদির দোকানের অর্ধেক শাটার খোলা অর্ধেক শাটার লাগানো, ওইখানে আমি যাই, যে আমার যে পরনের কাপড় চোপড় আমি তাকে দিয়ে তার পরনের গেঞ্জি আর লুঙ্গিটা আমি পরে ওইখান থেকে অনেক প্রতিকূলতার পর আমি বাড্ডায় গিয়ে, আমার ওখানে বাড্ডা আমার আশ্রয়স্থল ছিল একটা হোটেলে, মানে হোটেলের ইয়াদের সাথে ঘুমাইতাম, যারা হোটেলে কাজ করে তাদের সাথে থাকতাম। তো হোটেলে পৌঁছাই। তারপর দিন হলো 4 তারিখ। তো ওই 3 তারিখ রাতে আমাকে এক আননোন নম্বর থেকে, 2টা আননোন নম্বর থেকে সেনাবাহিনীর ওখান থেকে আমাকে একটা ফোন দেয়, যে আমাকে বলে যে মিরাজ সাহেব, আপনি যেহেতু মিরপুর 10-এ আপনি দায়িত্বে আছেন, আপনি আগামীকালকে আন্দোলনে কোনোভাবেই আপনি পিছু উঠবেন না। আমরা আপনাদেরকে ফায়ার করব না, কিন্তু আমরা থাকবো মাঠে, কিন্তু আপনারা পিছু উঠবেন না। সরকার 2-1 দিনের মধ্যে নড়াচড়া খেয়ে যাবে, আপনি কোনোভাবেই আপনার যে এই যে বিশাল কি বলে গণ অভ্যন্তরে যাদেরকে নিয়ে আপনি নামছেন মাঠে, তাদেরকে আপনি পিছু, আমরা আপনাদেরকে গুলি করবো না। তো এই সাহসটা আমি পাই। তো এই সাহসটা আমি পাওয়ার সাথে সাথে মেসেজটা আমি কোনো রকম আমি আমার নেতাকর্মীদেরকে, যে সেনাবাহিনীর পক্ষ থেকেই বার্তাটা আপনাকে দিয়ে দেওয়া হয়েছে যে আমরা ফায়ার করব, কিন্তু আমাদেরকে ডাইরেক্ট করবে না, মানে উনি সাপোর্ট দিবে আর কি। তো এই মেসেজটা উনি আমাকে আশ্বাস করে, কারণ আমার টার্গেট ছিল যে সেনাবাহিনীর তরফ থেকে যদি অ্যাকশন হয় তাহলে আমরা ওখানে পেরে ওঠা খুব টাফ হয়ে যাবে, পুলিশ কোনো সাবজেক্ট না। তো এই পর্যায়ে সেনাবাহিনী একটা সাপোর্ট আমি ওখানে পাই, পেয়ে আমি যারা দায়িত্বরত ছিল, আমি যাদেরকে নিয়ে নামবো তাদেরকে পৌঁছায় দিই মেসেজটা। 4 তারিখে সকালবেলা যখন আমি বাড্ডা থেকে বেরোই, আমাকে প্রথমে নতুন বাজার আটকে দেয়। আচ্ছা, সেনাবাহিনী আটকে দেওয়ার পর আমি ওইখানে অনেক তর্ক বিতর্ক করে, আমার কাজিন অসুস্থ এইভাবে কথা বলে ওই একটা চেকপোস্ট পার হয়ে আবার আমাকে আটকে দেওয়া হলো যে এক ব্রিজের সামনে। তো ওইখানেও আমি পার হয়ে আমি যাই, গন্তব্যস্থলে যাই। আমি প্রথমে ঢুকে হলাম, আমার যেহেতু বাসা ছিল ক্যান্টনমেন্টে গিয়ে আমার 3 বাচ্চাকে আমি ডাকি, জানি যে গুলি খেয়ে হয়তো মারা যেতে পারি। 3 বাচ্চাকে আমি একটা লোককে দিয়ে বাসায় ডাকি, কারণ 7-8 দিন কোনো যোগাযোগ নেই তাদের সাথে। ওরা 7-8 দিন পর আমাকে দেখতে বসে কান্নাকাটি করে, আমি জানি যে হয়তো একটু পরে মারাও যাব। তখন আমি দেখে ওদেরকে আদর করে একজনের সাথে আমি 10 নম্বরে হুন্ডা দিয়ে, অনেক অলিগলি দিয়ে হুন্ডা দিয়ে আমি 10 নম্বরে যাই, যা দেখি খুবই খারাপ অবস্থা। প্রশাসন, তারপর আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, ওরা এক উৎপেতে বসে আছে। আদর্শ স্কুলের ওদের যত অস্ত্র, ঢাকা শহরে দেখেন ওইখানে সেন্টার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবাশেরের এরিয়া ছিল, যুবলীগের সেক্রেটারি নিখিলেরই ছিল, নিখিলের এলাকা ছিল, ও তো 14 আসনের অবৈধ ভোটের এমপি। তারপর মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি কোচি এলাকা ছিল, কামাল মজুমদার মন্ত্রী ওর এলাকা ছিল, ইলিয়াস মোল্লা ওর এলাকা ছিল, ছাত্র এলাকা ছিল। এত বড় দাজ্জাল আওয়ামী লীগের নেতাকর্মীদের এলাকা ছিল মিরপুর 10 এবং 3টা আসন, অনেক ডেঞ্জারাস জোন মিরপুর 10 ছিল। ওরা সারা রাত, মানে সারা বাংলাদেশ থেকে ঢাকা শহর থেকে অস্ত্র কালেকশন করে আদর্শ স্কুলে 4 তারিখে রাতে, 3 তারিখে রাতে করছিল, স্টক করেছিল আমাদেরকে প্রতিহত করার জন্য। তা এই খবরগুলি আমি আগের দিন রাত্রে নিয়েছি। তো এই অবস্থায় আমি আমার পরিবারের কাছ থেকে আমি বিদায় নিই, যে বাচ্চা কাচ্চাকে আদর করে, যে হয়তো আমি মারাও যেতে পারি, কারণ আগের দিনও তো আমার সাথে 6 জন মারা গেছে আমার সহযোদ্ধা নিয়ে। আমি যাই 10 নম্বর, যাওয়ার পর ওখানে যা দেখি খুব অবস্থা খারাপ,
আমাদের সাথে অংশগ্রহণ করার কোনো কেউই নাই। আমি প্রায় আধা ঘন্টার মতো এই গলি ওই গলিতে ঢুকে দেখি বিভিন্ন গলিতে গলিতে মানে কিছু মানুষ যারা আমার সাথে অংশগ্রহণ করবে তেমন কেউ নাই। খুব হতাশা হয়ে যায় যে আজকে হয়তো আমার পক্ষে সম্ভব না। তারপর আমি মসজিদে যাই, হুজুরকে বলি, হুজুর মসজিদ ইমাম সাহেব আমাকে সহযোগিতা করে, বলে যে আপনি যে গত কালকে মাইকিং করছেন আমাদের উপরে কিন্তু অনেক টর্চার করছে। হ্যাঁ, তারপর ওনাকে আমি বুঝার পর উনি আমাকে মাইকটা দেয়। তখন মাইকে ঘোষণা করার সাথে সাথে ইয়ার পাশ থেকে মসজিদের আশেপাশ থেকে হই হুল্লোড় করে সবাই খুশিতে। হ্যাঁ, আমি মসজিদ থেকে নামতে দিকে প্রায় 7-8 হাজার মানুষ হয়ে গেছে পানির ট্যাঙ্কি এখানে। মাইকে ঘোষণা দেওয়ার সাথে সাথে যে যেখানে আছেন 10 নম্বর পানির ট্যাঙ্কি, সাদা পানির ট্যাঙ্কি এখানে 5 মিনিটের মধ্যে চলে আসেন, আচ্ছা, আমরা মুভ করবো 10 নম্বরের দিকে। এই কথা বলার সাথে সাথে মসজিদ থেকে নামতে আমি দেখি 7-8 হাজার হয়ে গেছে। তা আমি তাদেরকে নিয়ে প্রতিহত করি, প্রায় 4 বার আমি 10 নম্বর গোলচক্কর দখল করার পর তখন চেয়ারম্যান সাহেব, নেটের তখন লাইন ছিল না, তো একটা বাসা আছে ফ্রি ওয়াইফাই। তো চেয়ারম্যান সাহেব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তখন বারবার আমাকে মেসেজ দিতেছে যে সাকসেসফুল হয়েছে কিনা 10 নম্বর। তখন ডেঞ্জারাস জোন ছিল, তখন সারা বাংলাদেশ কিন্তু তখন দখলে, ছাত্র জনতার দখলে। তা না, আন্দোলনটাতে ছিল ছাত্র জনতার নামেই ছিল, সারা বাংলাদেশ দখলে। 10 নম্বর তখনও কিন্তু আমরা ফাইট করতেছি। প্রায় 4:45টার দিকে আমি পুরো 10 নম্বর কভার করি। তখন সেদিন আমার সাথে আরও 2 জন মারা যায়। আমার একটা সহযোদ্ধা কবির আর সানি নামে সেদিন মারা যায়। তাদের লাশগুলি 2 জনের লাশ আমি কুর্মিটোল হাসপাতালে পাঠাই। তখন 10 নম্বর করার পর আমি একেবারে আমার গন্তব্যে চলে আসি। 5 তারিখের সকালবেলার কাহিনী হলো, 5 তারিখে ঠিক একই অবস্থা। ওইখান থেকে আসতে আমার অনেক চেকপোস্ট পার করতে আসি, আর এসার পর দিকে খুব বৃষ্টি, 10 নম্বর পুরা কাটা তার দিয়ে বেড়া। সেদিনও আমার সেনাবাহিনী মেসেজ দেয়, সেনাবাহিনী মেসেজ দেওয়ার পর যে আপনি নামেন, কোনো সমস্যা হবে না, আমরা আছি। কিন্তু সেদিন সেনাবাহিনীর ভূমিকাটি একটু উল্টা ছিল। 5 তারিখে আসার পর দেখি খুবই বৃষ্টি, সেদিনও মানুষ নাই, সাধারণ মানুষ নাই, কারণ কারফিউ। সেনাবাহিনী একেবারে বাসা থেকে বের হইতে মানা করছে, কারণ সেনাবাহিনী বের করে দিতে মানা করছে। তারপর তো একটা সাপোর্ট, আমি জানি যে এভাবে একটা সাপোর্ট সেনাবাহিনী আমার প্রতি আছে আন্দোলনকারীদের উপরে, যে তারা ফায়ার করবে না, কিন্তু সেদিন ফায়ার করে দিছে আমাকে। আচ্ছা, 5 তারিখে ঠিক 9:30টার দিকে সেনাবাহিনীকে সাধারণ পাবলিক নিক্ষেপ করতেছিল। তখন আমি সামনে গিয়ে বলতেছি যে না মারার জন্য, ও আমাকে ফায়ার করে দিছে। আমাকে ওভারটেক করে এক লোকের কোমর দিয়ে লেগে বের হয়ে গেছে, আমার এখান থেকে হয়ে গেছে। তখন যাই হোক, আমরা ওইখান থেকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না, অনেক ছাত্ররা ছিল, তারপর অনেক মেয়ে ছিলেন, তারপর এলাকাবাসী ছিলেন। তা আমাদের 10 নম্বর দিয়ে মুভ করতে দিত না, কাঁটাতার দিয়ে বেড়া দিয়ে দিছে। তখন কীভাবে সংসদ ভবনের দিকে যাওয়া যায়, দিকে, এই যে শহীদ মিনারের দিকে। তো শহীদ মিনার আমরা চিপা গলি দিয়ে বাম পাশের লাস্ট ফার্মার গলি দিয়ে ঢুকে কাজীপাড়া এক গলি দিয়ে বের হয়েছে। বের হওয়ার পর মানুষ তেমন নাই, বের হওয়ার পর দেখি সবাই এসে জড়ো হয়েছে, প্রায় বলা চলে অনেক লক্ষ মানুষ। হ্যাঁ, পুরো ভরে গেছে। তা আমি ফার্ম গেট পর্যন্ত যেতেই শুনি যে গণভবনের দিকে যেতে হবে। তো গণভবনের দিকে যেতেই গেটের দিকে ঢুকি, গণভবনের দিকে গেটের দিকে ঢুকি, তখন থেকে একটা হেলিকপ্টার এসে গণভবনের দিকে, সেনাবাহিনীর একটা হেলিকপ্টার গণভবনের দিকে নামলো। নেমে 2 মিনিট দেরি করলো, চলে গেল। অনেকে বলতেছে শেখ হাসিনা চলে গেছে, পরবর্তী জানলাম শেখ হাসিনা ওই হেলিকপ্টারে চলে গেছে আর কি। দেখুন, আমার বাসা হচ্ছে মিরপুর 12-তে, এবং ওই সময় মিরপুর 10-এ কী চলছিল সেটা আমরা বাসায় বসেই টের পাচ্ছিলাম। এবং এটা আসলে অনেকেই হয়তো জানতেন না যে সেদিন মিরপুর 10-এ যা ঘটেছে তার নেপথ্যে আসলে কোন মানুষটা ছিল। এবং আজকে আলোচনার মধ্যে দিয়ে আমরা জানতে পারলাম যে আসলে এই কাজ আপনি করেছেন। সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যারা আসলে জুলাইয়ের সামান্য ভূমিকা রেখেছে, তাদের অনেকে হয়তো নিজের কথাগুলো প্রচার করতে পারে, বাট আমি আসলে আপনার এই বক্তব্যটা এর আগে বড় আকারে প্রচার হতে দেখিনি। কাজেই শুধু আমি একাকী না, আরও অনেকেই হয়তো আপনার কথাটা জানতো না, আজকে জানার সুযোগ পেলেন। আমি জুলাই নিয়ে আরও কথা বলবো, আগস্ট নিয়ে কথা বলবো, তবে তার আগে আমি আপনার ব্যক্তি জীবন একটু জানতে চাই, আপনার ব্যক্তি রাজনৈতিক জীবন। কারণ আমি যখন অ্যানালাইসিস করছিলাম আমি দেখলাম আপনি বোধহয় আপনার পরিবারের চাইতে জেলখানায় বেশি সময় কাটিয়েছেন।
7বার কারাবরণ করেছেন, 281-এর উপর মামলা, 2বার আপনি গুম হয়েছেন, মাকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন। আমি যদি ধাপে ধাপে জানি, মা আর ভাই হারানোর কথাটা আগে শুনতে চাই, তারপর অন্য বিষয়। জুলাই আগস্ট আরেকটি ঘটনা আছে যে 18 তারিখে যে মেট্রো রেলে যে ঘটনাটা ঘটলো, ওই ঘটনা কিন্তু 18 তারিখে ঘটার পর হাসিনা যখন মেট্রো রেল পরিদর্শন করতে আসলো, তখন কিন্তু সে এসে বলে গেছে যে এই কাজ মিরাজ করছে। মহানগর যুবদলের মহানগর যুব নেতা মিরাজ, সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে এই মেট্রো রেলের অবস্থা এটা হয়েছে। ওকে যে করে হোক মাটির নিচ থেকে 100 মাটির নিচ থেকে হলেও তুলে আনতে হবে। তো ওই নিউজ দেখে কিন্তু আমার পরিবার আপসেট যে তুমি কেন করলো এটা। কারণ আন্দোলন তো আন্দোলনই, আমি তো আমার পরিবারকে আমি বুঝাতে পারি না যে আন্দোলন এই যে আন্দোলনের মধ্যে হয়ে গেছে, কার কে বা কাহারা করছে। তো এখন ওইটা পুরোপুরি আমার উপরে ছিল। কারণ এই স্বৈরাচারী শেখ হাসিনার যদি পতন না হইতো, তাহলে নির্ঘাত আমি ভাবি যে আমাদেরকে একেবারে ওপেন ফাঁসি দিয়ে দিত, যে দেশদ্রোহী হিসাবে, তার ভাষায় দেশদ্রোহী হিসাবে। তা আমরা তো স্বৈরাচারী অভ্যুত্থানে স্বৈরাচারকে পতন ঘটাইছি, আমাদের ভাষা একটা হইতো, আর পতন না হইলে তার ভাষা একটা হইতো। একদম। তো এখন যে বিষয়টা আপনি বললেন যে মায়ের বিষয়টা, আপনি ছিলেন ওই সময় মা আর ভাই যখন না ছেড়ে চলে গেলেন? আমি তখন ফেরারি জীবন ছিল। আমার মাটা যখন জানতে পেরেছে যে আমি দেশে বাইরে ছিলাম, এটা ছিল হলো 1996 সালের অসহযোগ আন্দোলনের পর। অসহযোগ আন্দোলনের পর 12ই জুন যখন শেখ হাসিনা প্রথম ক্ষমতা আসলো, 22 বছর পর, স্বাধীনতার 22 বছর পর, তখন কিন্তু অসহযোগ আন্দোলনে কিন্তু আমি একেবারে ফ্রন্ট লাইনের যোদ্ধা ছিলাম। আচ্ছা আচ্ছা। 1996 সালে তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম। তো তখনও কিন্তু জনকণ্ঠ পত্রিকা ছিলেন, ওই পত্রিকায় আমার আন্দোলনের ছবিগুলি ঢালাওভাবে প্রচার করা হয়েছিল। যার কারণে 12ই জুন হাসিনা ক্ষমতা আসার পর বিপন্ন ধারা বাংলাদেশ নামে সারা বাংলাদেশ পোস্টার করেছিলেন হাসিনা। তো ওই পোস্টারে আমাকে ধরিয়ে দিন বলে, যার কারণে আমি দেশে থাকতে পারি নাই। তো ওই মুহূর্তে যখন আমি দেশে বাইরে ছিলাম, তা আমার মা অসুস্থ ছিল, আমি যখন শুনছি যে আমি দেশে আসব, তখন ওই দীর্ঘ অপেক্ষা ছিলেন। যখন শুনতে পারছি যে আমি আসবো না, তখন ওই যে অসুস্থ হয়েছে, আমার মা মারা গেছেন, আমার ভাইও একটা মারা গেছে, আমি জানাজা দিতে পারি নাই, মায়ের জানাজা দিতে পারি নাই, এইভাবে আমার জীবনটা গেছে আর কি। আর গুমের যে বিষয়টা, 2014 সালে একবার আমি গুম হয়েছিলাম, 2018 সালে একবার হয়েছিলাম। 18 সালে যেটা হয়েছিলাম, সেখানে কিন্তু অনেক টর্চার করেছিল মোহাম্মদপুর থানায়। প্রায় 2 সপ্তাহের মতো আমাকে আটকে রেখেছিলেন, পরিবারকে বলে নাই আমাকে কোথায় রাখছেন। ওই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গায় স্বৈরাচারী সরকার এই জঙ্গি বানিয়ে কিন্তু ক্রস দিত। আমার সাথে 7 জন ছিল, 7 জনকে ক্রস দিয়ে দিছে। আচ্ছা। এই যে পাইকপাড়া একটা করে নাটক করে ওইখান থেকে নিয়ে এসে ক্রস দিয়ে দিছে। তো ওই সময় এই ইয়াতে ছিলাম যে আমাদের না কয়েকদিন পর নিয়ে গিয়ে বিভিন্ন জঙ্গি নাটক সাজিয়ে ক্রস দিয়ে দেয়, এই একটা পরিস্থিতির মধ্যে ছিলাম। আপনি মানে সেই 1996 থেকে বলা যেতে পারে আপনি শেখ হাসিনার টার্গেটেই ছিলেন। হ্যাঁ, 96 থেকে। ধরিয়ে দিন পোস্টার যেমন বেরিয়েছে, মেট্রো রেলের ওই সময়টাতে মাটির নিচে থাকলেও টেনে এনে বের করে দেওয়ার কথা বলা হলো। তবে 28 অক্টোবর ছিলাম। আচ্ছা। 28 অক্টোবর যখন মহাসমাবেশ কেন্দ্র করে যে পুলিশের অতিরিক্ত গুলিবর্ষণ পল্টন ময়দানে, ওইটা কিন্তু আমি প্রায় 2.5 ঘন্টা আমি ফাইট দিয়েছিলাম। তো ওই ছবিগুলি ভিডিওগুলি কিন্তু আন্তর্জাতিক মিডিয়া সবগুলিতে প্রচারিত হয়েছে। তার পরক্ষণে কিন্তু আমাকে টার্গেট করছে যে এইকে ধরিয়ে দেয়, লাল গেঞ্জি পরা এই ছেলেকে। আমি কিন্তু 2 দিন পরে অ্যারেস্ট হয়ে যাই। আমি তারপর এখন যে মন্ত্রী সাহেব, যুব ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী আমিনুল হক একসাথে ছিলাম, 2 জনকে অ্যারেস্ট করে ফেলে আমাকে 2 দিন পরেই। আচ্ছা, আমি অফ দ্য রেকর্ড এটা একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে, মানে আলোচনার অফ দ্য রেকর্ডে, বাট রেকর্ড চলবে। গুম যাদেরকে করা হয় তাদের প্রত্যেকের আলাদা আলাদা কিছু ব্যথা থাকে। ওই অন্ধকার ঘরে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই সাউন্ডটা তারা পায় না। অনেকের অনেক ধরনের অভিজ্ঞতা। আপনাকে কোথায় রাখা হয়েছিল? সেই জায়গাটা আসলে কেমন ছিল? 2বারই আসলে কি একই জায়গায় রাখা হয়েছিল? আপনি অনুমান করতে পারেন যে কোথায় রাখা হয়েছে? সবচেয়ে কষ্টের বিষয় হলো যে আমরা সময় বলতে পারতাম না। আচ্ছা। এখন দিন না রাত, এই টাইমটা আমরা বলতে পারতাম না। যারা গুম হয়েছে তাদের এই অভিজ্ঞতা, তাদেরকে জিজ্ঞেস করলে পারবে, তারা দিন না রাত বলতে পারতো না।
আমরা ঘুমের উপরে ঘুমের যে টান, ওই ঘুমের টানে বলতে পারতাম যে এখন হয়তো গভীর রাত, এখন আমার ঘুম পাচ্ছে, এখন মনে হয় রাত। আচ্ছা, তো এই যে তারপর চোখ বেঁধে রেখে খাওয়া দিত, তারপর টর্চার করতো, গালিগালাজ করতো, কিন্তু টাইম তারা বলতো না এখন কয়টা বাজে, এইটা কখনই তারা বলতো না, দিন না রাত কখনই বলতো না। তো এই একটা কনফিউশন থাকতাম। আরেকটা বিষয় হলো যে প্রতি মুহূর্ত মৃত্যুর ঘন্টা বাজতো, যে আমাকে কি 1 ঘন্টা পর আমার কপালে কি আছে এটা বলা যেত না, যে কি একটা অবস্থা, মানে বেঁচে থাকবো কি থাকবো না, একটা চিন্তার মধ্যে থাকতাম আর কি প্রতি মুহূর্তে। আপনার সাথে কেউ ছিল? আমার সাথে ছিল, আমার সাথে পুরান ঢাকার একটা ছেলে ছিল, ও অনেক কান্নাকাটি করতো, ওকে আমি বুঝাইতাম, আমি নিজের কষ্ট বুকে রাখা ওকে বুঝাইতাম, ও সারাদিনই কান্নাকাটি করতো আর কি। আচ্ছা, কতদিন ছিলেন ঘুম অবস্থায়? আমি ঘুম অবস্থায় ছিলাম 14 দিন। আচ্ছা, একবার 14 দিন, একবার 21 দিনের মতো। 21 দিন কি 2018-তে নাকি 2014-তে? 2014-তে। ওই সময়টা থেকে আপনি অনুমান করতে পারছেন যে চোখ বেঁধে হয়তো নিয়ে যাওয়া হচ্ছে আপনাকে? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? অনেকে অনুমান করে বলে আর কি যে আমাকে একটা ফ্ল্যাটে রেখেছিল। আচ্ছা, একটা ফ্ল্যাটে রেখেছিল, ওইটা অনুমান করতে পেরেছি। আরেকবার রেখেছিল পাইকপাড়া, আচ্ছা, পাইকপাড়া একটা ফ্ল্যাটে রেখেছিল, একবার মোহাম্মদপুর। তো এইটা অনুমান করতে পেরেছিলাম। তো ওই অবস্থায় অনেকেই কিন্তু অনেকে গুম হয়েছে, অনেকে ফেরত দিয়েছে, অনেকে ফেরত দেয় নাই। তো ওই অবস্থা আর কি। তারা কিন্তু টাকা পয়সাও চাইতো না। এই জায়গাগুলো কি ফিক্সড? গুমের জন্য এই জায়গায় মানুষকে রাখতে হবে, এটা ফিক্সড করা নাকি? এটা তাদের ফিক্স ছিল হয়তো, না হলে এরকম 10-12 জন একটা ফ্ল্যাটে নিয়ে আলাদা আলাদা রুমে রাখার ইয়া ছিল না। কারা করেছিল গুম? কোনো পলিটিক্যাল ফিগার নাকি ডিফেন্সের কেউ? ডিফেন্সের পুলিশ, আচ্ছা, পুলিশ আর র্যাব এই কাজগুলি করতো। ওদের গুমের লোকই আলাদা ছিল। আচ্ছা, মানে নর্মাল প্রশাসনিক লোক না, হয়তো তাদের টার্গেটে ছিল তারা গুম করবে আর কি, এই ধরনের লোকরাই গুম করতো আর কি। আপনি 7 বার কারাবরণের কথা বলছেন, এবং আপনার সম্বন্ধে যখন একটু পড়াশোনা করলাম, আপনার লাইফের একটা বড় টর্চারের ঘটনা ঘটেছিল সেলগুলোতে, কারাগারে। একটু বলবেন আসলে? দেখেন, আমি যেহেতু একটা রাজনৈতিক সাধারণ একজন কর্মী, তো নর্মালি আমাকে একটা নর্মাল জেলেই রাখবে, যেমন কেরানীগঞ্জ বা কাশিমপুর 2, আমাকে কিন্তু নর্মাল জেলে রাখতো না। আমি যে কয়বার অ্যারেস্ট হয়েছি আমাকে কিন্তু কাশিমপুর হাই সিকিউরিটি রাখতো। আর হাই সিকিউরিটি কিন্তু নর্মাল জেল না। আচ্ছা, ওখানে বাংলাদেশে যত টপ টেটর, যত বড় বড় অপরাধী, মাদক ব্যবসায়ী, যত বড় অপরাধী সব কিন্তু হাই সিকিউরিটিতে। হাই সিকিউরিটির ছোট্ট একটা জেল, ওই জেলটায় আমাকে যে কয়বার রাখছে, দলের শীর্ষ নেতা হিসাবে আমি কিন্তু শীর্ষ নেতা, মানে আমার উপরে কোনো নেতা ওই জেলে থাকতো না যখনই আমি গিয়েছি। তা আমাকে কেন জানি কেরানীগঞ্জে নিয়ে যেত, কেরানীগঞ্জে নেওয়ার পরে একেবারে 2 দিনের মধ্যে আবার কাশিমপুর হাই সিকিউরিটি নিয়ে যেত। তো এই প্রশ্নটা আমি জুলাই আগস্টে আগে একবার অ্যারেস্ট হয়েছিলাম, 28 অক্টোবরের পরে। তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে আমাকে কেন বারবার হাই সিকিউরিটি রাখা হয়, জবাবটা আমি পাই নাই। আমি এই প্রশ্নটা জেল থেকে বের হওয়ার পর চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আমাকে যে কয়বার অ্যারেস্ট হই সে কয়বারই আমাকে হাই সিকিউরিটিতে রাখা হয়। এটা আমি বুঝলাম, তুমি অনেক ত্যাগী নির্যাতিত, হ্যাঁ, তোমাকে হিসাব করে হাসিনা সরকার, যার কারণে তোমাকে ওই জেলে তোমাকে রাখে, যেহেতু ওইখানে বড় বড় আসামি রাখা হয়। যাই হোক, ওইখানে যে কয়েকদিন ছিলাম, যেহেতু আমার 181টা মামলা, 281টা মামলা, আমি থানার সভাপতি থেকে শুরু করে একেবারে মহানগরের সদস্য পর্যন্ত 281টা মামলা ছিল। তো কাশিমপুর লাস্টে যে আমি জেলটা খেটেছিলাম, লাস্টে জেল খাটার পর ওইখানে আমার 281টা মামলা সাধারণত আমাকে প্রতিনিয়ত কোর্টে নিবে, হাজিরা দিবে, আমাকে কিন্তু আনকোট করে একটা সেলের ভিতরে, একটা গলির ভিতরে একা রেখেছিল। আচ্ছা, আমার পরিবারের সাথে কারোর সাথে দেখা করতে দিত না, আসতে দেখা করতে দিত না, তারপর খাওয়া দাওয়া এক্সট্রা কোনো ফ্যাসিলিটি নাই। একেবারে নর্মাল কয়েদিরা যেভাবে থাকে এর চেয়েও খারাপ অবস্থা আমাকে তারা ওইখানে জেলার এবং জেল সুপাররা ওইখানে আমাকে অত্যাচার করেছে আর কি। তো ওইখানে আমার সাথে কেউ দেখা করতে পারতো না, এবং আমার ছেলের সামনে 3 জন কারারক্ষীকে প্রতিনিয়ত রেখে দিত, যে কথা আমার সাথে যে কারা আসে, কারা দেখা করে, তাদেরকে আবার তাদের রুমে আবার টর্চার করতো। দিনে 2-3 বার আমার রুম এসে সার্চ করতো তারা প্রতিনিয়ত। তো এইভাবে আমার কাশিমপুর হাই সিকিউরিটিতে আমি প্রায় 3 মাসের অধিক সময় ছিলাম লাস্ট 2024 সালে। আমি আসলে সময় থাকলে এটা নিয়ে আলাপ করব, কারণ এক একটা
জেলখানার গল্প, গুম হয়ে যাওয়ার গল্প, এটা আসলে দীর্ঘ সময় আলাপের বিষয়। কারণ এটা শুধু এ কারণে না, এটা আসলে যারা নতুন রাজনীতি করতে আসবে তাদের জন্য এটা একটা কেস স্টাডি যে একজন রাজনীতিবিদের জীবন আসলে কতটা চ্যালেঞ্জিং হতে পারে। পরিবারের চাইতে বেশি সময় জেলখানায় কাটানো এবং সবচাইতে শেষ মুহূর্ত আসলে নিজের মায়ের যে চলে যাওয়ার ক্ষণটাতে সেই সময় নিজে অনুপস্থিত থাকা, দূর থেকে খবর পাওয়া, জানাজায় অংশ নিতে না পাওয়া, মানে যত ধরনের ত্যাগ স্বীকার করতে হয়। আমি যদি একটু জুলাইয়ের পরবর্তীতে আসি, ওটা একটা কঠিন সময় ছিল। আমরা দেখছিলাম এত মব চলছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনটা হচ্ছে এরকম নাম আমরা শুনতে পাচ্ছি। সেই কমিটি তৈরি করে সেই কমিটিটাও বিলুপ্ত করতে হয়েছে প্রশ্নবিদ্ধ হতে হতে। সবচেয়ে হার্টব্রেকিং ব্যাপার যেটা আপনার বক্তব্যে, আপনার লেখনীতে আমরা পেয়েছিলাম, যে দেয়ালে যে গ্রাফিতি ছিল, যে গ্রাফিতি মানুষকে উজ্জীবিত করত, সেই গ্রাফিতি মুছে দেওয়া হলো এবং অন্য রাজনৈতিক দল, স্পেশালি বিএনপিকে টার্গেট করে আসলে সেখানে প্রোপাগান্ডা ছড়ানো হলো। কেন এটা হলো, কারা এটা করলো, উদ্দেশ্য কী ছিল? 5 তারিখে শেখ হাসিনা পতনের পর 6 তারিখে রাতে আমাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন আমাকে ফোন দেয়, তখন উনি দায়িত্বে ছিলেন, আমাকে ফোন দিয়ে বললো যে মিরাজ, আই নো তুমি কি তোমার, আমি মেসেজগুলি দেখছি, তো তুমি এটা কন্ট্রোল করো। মানে মেসেজগুলি আমার এইভাবে ছিল যে পুরা আউট অফ কন্ট্রোল ঢাকা, কোনোভাবেই কোনো ব্যাকআপ দিতে পারছি না, সব জায়গায় মব চলছে, আপনি আমাদেরকে পারমিশন দেন। তো উনি বলছে যে তুমি এটা কন্ট্রোল করো। তো কন্ট্রোল যেভাবে করব, দেখেন শেখ হাসিনা পতন হয়েছে 5 তারিখে, 6 তারিখে 7 তারিখে তারা কিন্তু ওয়ালে গ্রাফিতি ডিজাইন করতেছে। শেখ হাসিনা, খালেদা যে 1-20 দুই নেত্রী, এভাবে একটা নৌকার ধানের শীষ, দুই নারীর একই বিষ, এরকম একটা, হ্যাঁ, নৌকা ধানের শীষ, 2 নারী একই বিষ, এই ধরনের একটা চিকা তারা লিখতে লাগলো। গ্রাফিতি মুছে দিয়ে এই জায়গায় লিখতে লাগলো। তো আমি চেয়ারম্যান সাহেবকে বললাম যে ভাইয়া এইভাবে লিখছে, এটা তো আমাদের প্রতিহত করা দরকার। তো উনি বলছে যে মিরাজ, এখন করা যাবে না, ওরা তো এখন ডেসপারেট অবস্থা, ওদের সাথে এখন বার্গেনিংয়ে যাওয়া যাবে না। আমি বলছি এটা যদি আমি না করি তাহলে কিন্তু ওই এই আকার সারা বাংলাদেশ ছড়া যাবে। তো আমি খুবই সাহসিকতার সাথে আমি 7 তারিখে বিকেল দিকে 4:30 দিকে আমি যাই, রূপনগর একটা দেওয়ালে লিখছে। তা আমি যাই, ওখানে যাই বলি যে এখানে কে লিখছে এগুলি? তো তখন কিছু ছাত্র বলছে আমরা লিখছি। হ্যাঁ, আমি কি দেখো, আমি ওরা কি হয়েছে, এমন অবস্থা হচ্ছে ওদের সাথে কিছু কথা বলা যেত না, উত্তেজিত হয়ে যেত। তো এখন আমি বলছি কেন লিখছো? আমার মন চেয়েছে লিখছি। আমি পরে একটু কুল হয়ে আমি ওকে ঘাড়ে হাত দিয়ে বললাম, দেখো এই যে আমাকে দেখছো, আমি নিজেই কিন্তু যোদ্ধা। আমার সাথে 7 জন ছেলে মারা গেছে মিরপুর 10-এ, আমি নেতৃত্ব দিছি, তখন কেউ ছিল না। আমি যোদ্ধা হয়ে তুমি আমার নেত্রীর ব্যাপারে তুমি এইভাবে লিখলা, এটা কি ঠিক করছো বাবা? তোমার মতো ছেলে, এই যে আমি আজকে সকালবেলা আমার ছেলেকে, ফার্স্ট ইয়ারের পরে আমার ছেলেকে আমি রং কিনে দিয়ে আসলাম যে গ্রাফিতি করার জন্য। আজকে তুমি যদি আমার নেত্রীর ব্যাপারে লেখো, তাহলে আমরা তোমাদের সাপোর্ট কি দিলাম? তো ওইখানের মধ্যে কিছু ছেলে মাথা নিচু করে আছে, আমাকে বাবা এটা তুমি মুছে ফেলো। মুছবো? আমাকে না, আমার সামনে মুছো তুমি। তা আমি আমার সামনে মুছলাম, মুছে এটা আমি মিডিয়াতে দিয়ে দিলাম। আচ্ছা, তো মিডিয়াতে দিয়ে এইটা ধারাভাবে প্রচার হয়েছে, ভাইরাল হয়েছে। চেয়ারম্যান সাহেব আমাকে বলছে যে মিরাজ থ্যাঙ্কস, তুমি অনেক সাহসিকতার সাথে কাজটা করছো। তো এরপরে এই যে বৈষম্য বিরোধী এবং সমন্বয়ক, এই কথা শুনতে শুনতে তারপর যে এই যে কন্ট্রোল, হাসিনা থাকা অবস্থায় যে কষ্টটা আমাদের না হয়েছে, ওই কষ্টটা হাসিনা পতনের পর 1-2 মাসে যে কষ্ট আমাদের হয়েছে, ঢাকা শহরে কোনো থানা নাই, কোনো প্রশাসন নাই। আমরা যুবদলের নেতাকর্মীরা প্রতি ওয়ার্ডে ইউনিটি সারা দিন নাই রাত নাই জেগে থানা পাহারা দিছি, এলাকা পাহারা দিছি, মানুষকে পাহারা দিছি, দেখছি কোথাও মব হয় কিনা। তারপর মাইকে এলাকার মানুষ, স্বাধীনতা যুদ্ধের পর যেটা আমরা বই পুস্তকে পড়েছি, যে মানুষ মাইকে অ্যানাউন্স করে ডাকাত আসছে বলে মাইকে অ্যানাউন্স করতো। ওই একটা পরিবেশ তখন ছিল। এই সেম পরিবেশটা কিন্তু এই জুলাই আগস্ট হাসিনা পতনের পর কিন্তু ছিল। বিভিন্ন এলাকা মাইকে অ্যানাউন্স করে যে ডাকাত আসছে, তখন আমরা ওইখানে পাহারা দিয়েছি, যুবদলের ছেলেপেরা, ছাত্রদলের ছেলেপেরা সারা রাত পাহারা দিয়ে এই প্রশাসনের কাজ কিন্তু আমরা করেছি। আর কিছু লোক কিন্তু মব করেছে, মব করে দেশের এলাকার সমাজের মানে ভাবমূর্তি নষ্ট করেছে, তার পরিস্থিতি নষ্ট করেছে। আমরা কিন্তু ওইখান থেকে অনেক কষ্টে কিন্তু দেশটাকে নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলাম আর কি। এখানে একটা বড় প্রশ্ন আসবে, মানে স্বাভাবিকভাবে অনেকে জানার চেষ্টা করবে, লক্ষ্য তো ছিল শেখ হাসিনার যে সময়টা, যেই রেজিমটা, সেই রেজিমটার পতন ঘটানো, মানুষের ন্যায্যতা, সাম্যতা, মানবিক মর্যাদা নিয়ে তারা বাঁচবে, বৈষম্য থাকবে না। এ তো ছিল আমাদের মোটিভ। এটা নিয়ে তো
জুলাই আন্দোলন হলো। তারপরে কেন আসলে পলিটিক্যাল এরকম প্রোপাগান্ডা ছড়াতে হবে, বিএনপিকে কেন ঘায়াল করতে হবে? তখন তো প্রশ্ন ওঠে আন্দোলনের মধ্যে এমন কোনো শক্তিকে ঢুকে গিয়েছিল যাদের ইন্টেনশনই ছিল বিএনপিকে মাইনাস করে দিয়ে সেই জায়গায় টিকে থাকা। দেখেন, আমি ইতিহাসে যে বিষয়গুলি দেখেছিলাম 1952 সাল, 1971 সাল, 65 সাল, তারপর 2090 সাল, তারপর 2024, প্রতিটা আন্দোলন সংগ্রামী গণ অভ্যুত্থানে কিন্তু ছাত্রদের ভূমিকা কিন্তু অপরিসীম ছিল একেবারে পূর্বে থেকে। তো এই 2024-এ আমি এসে দেখলাম, মানে আমি তো এখন এই কালের যেটা আমি পড়েছিলাম ইতিহাস, এখন এইখানে এসে দেখলাম যে ছাত্ররা নেতৃত্ব স্থানে আসতে চেয়েছে। আচ্ছা। এই নেতৃত্ব স্থানে আসার জন্য মানে ওদের ভিতরে একটা অহংকার চলে এসেছে, আমাকে নেতৃত্ব দিতে হবে, আমার মন্ত্রী হতে হবে, আমার এমপি হতে হবে। যে এই যে টার্গেট, এই যে তাদের ভিতরে যে এই জিনিসটা ঢুকে গেছে, তখন এই পরিস্থিতি ফিরে আনার জন্য অন্য যে দলগুলি ছিল, হ্যাঁ, তাদেরকে ঘায়েল করার চেষ্টা করেছে। যেমন বিএনপি, দেখেন গত 16 বছর কিন্তু আমরা মানুষের গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু আন্দোলন করেছি। আমরা ক্ষমতা আসবো তার জন্য কিন্তু আন্দোলন করি নাই, মানুষ যেন ভোটটা দিতে পারে, এই দেশে গণতন্ত্রের জন্য প্রতিষ্ঠা হতে, সেজন্য কিন্তু আন্দোলন করেছি। আর তারা কিন্তু 1 মাসে আসার পর, 1 মাসের আন্দোলনে এতদিন, দেখেন এই আন্দোলন করতে গিয়ে এই 16 বছর আমাদের দলে অসংখ্য নেতাকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ছাত্রদের ভিতরে কিন্তু এই ধরনের কোনো কিছু ঘটে নাই। তারা এই 2 মাসের পর তাদের হঠাৎ করে তাদের নেতা হতে হবে, এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, এই একটা তাদের ভিতরে ঢুকে গেছে। যার কারণে তারা মানে অপোজিট পার্টিগুলি যে দলগুলি ছিল তাদেরকে নানা ধরনের প্রোপাগান্ডা দিয়ে, নানা ধরনের দিয়ে, ফেসবুক বলেন, টুইটার বলেন, যে সামাজিক যোগাযোগ যেটাই বলেন, বিভিন্ন ধরনের ঘায়াল করার চেষ্টা তারা চালিয়েছে আর কি। এখানে মানে অনেকের কাছে এটা একটা খটকা লাগবে। ধরুন জুলাইয়ের ওই সময়টাতে যারা আসলে একসাথে মাঠে ছিলেন, আপনার পাশে থাকা সহযোদ্ধা যাকে আপনি বলছেন, সে কখনো বেঁচে ফিরেছে? কেউ কেউ মারা গেছে আপনার চোখের সামনে। আপনি একটু বলছিলেন কারোর খুলি আপনার হাতে ছিল। আপনি কখনো ভেবেছিলেন জুলাই পরবর্তী নির্বাচিত একটা দেশে তারাই আপনাদের সবচেয়ে, মানে তাদের একটা অংশ সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে? ধরুন সেই সময় যারা আন্দোলনে ছিল, এখন তারা বলছে যে বিএনপি আসলে প্রতারণা করেছে মানুষের সাথে, গণভোট নিয়ে বিএনপি প্রতারণা করেছে। বলা হচ্ছে সরকারের পতনের জন্য একটা ঝাঁকুনি যথেষ্ট, অর্থাৎ এখনই সরকারের পতন ঘন্টা বেজে যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীর উপর বিষোদ্গার করা হচ্ছে। কখনো ভেবেছিলেন এটা হবে? আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আগস্টের 9 তারিখে একটা ঘটনা, যে আমার ছেলে গ্রাফিতি এঁকে আমার কাছে আবার টাকা চাচ্ছে সন্ধ্যার দিকে এসে। তাই আমি বলছি, তোমাকে টাকা দিয়ে তুমি গ্রাফিতি করছো না, আরও করবো। আমাকে আর করার দরকার নেই, এখন পরিবেশ ভালো না, রাস্তাঘাটে ভালো না, আর করার দরকার নেই। বলে তোমরা সবসময় না সবকিছুর ভিতরে রাজনীতি ঢুকে ফেলো। আমি বাবা, তুমি যে গ্রাফিতি করতেছো, যাদের পক্ষে করতেছো তাদের কি অবস্থা তুমি জানো বাইরে? তারা তো রাজনীতিক স্টাইলে হাঁটতেছে। হ্যাঁ, না, জীবনে রাজনীতি করবে না, তারা তো দেশের স্বার্থে নামছে। আমি বলছি হ্যাঁ, দেশের স্বার্থে নামছে, কিন্তু তাদের ভিতরে একটা রাজনীতির প্রবণতা ঢুকে গেছে। তো ও আমার সাথে একমত হইল না হয়ে ও তাদের পক্ষে কথা বললো। কিন্তু এখন কিন্তু দেখেন, তারা কিন্তু মবগুলি তৈরি করছে বিশাল একটা ছাত্রদের সাপোর্টের কারণে। হ্যাঁ, যে ডাকলেই চলে আসতো মব, কিন্তু এখন চলে গেছে। এখন কিন্তু তারা ডাকলে সাধারণ ছাত্ররা যারা গুলি খেয়ে মারা গেছে, যারা নিঃস্বার্থভাবে স্বৈরাচারী সরকারের পতন ঘটানোর জন্য গণ অভ্যুত্থান করেছে রাজপথে, তারা কিন্তু এখন আর নাই। অরিজিনাল যারা রাজপথে ছিলেন, যারা এই যুদ্ধ করেছে, তারা কিন্তু নাই। তাদের ছায়া কিন্তু তাদের কাছ থেকে চলে গেছে। এই যে সাপোর্ট, আমার ছেলে বলেন, আর অনেক মায়ের সন্তানরা, মারাও কিন্তু ছেলেদের সাথে রাজপথে নেমেছে, যে না, আমার সন্তানটা রাজপথে আছে, যারা ডাক দিয়েছে তারাও ছাত্র, আমার ছেলেও ছাত্র। আমার ছেলে মারা যাবে, দরকার আমি ছেলেকে আমার দিয়ে দিব, কবর দিয়ে দিব, তাও এই সরকারের পতন চাই। এই যে একটা আবেগ, ভালোবাসা নিয়ে তারা কোনো লোভ ছাড়া যে রাজপথে নেমেছিল, তো এই লোভটা যখন দেখতে পারছে যে কোনো একটা 6 জন বলেন, 7 জন বলেন, কোনো একটা দল এই যে কি বলে মন্ত্রী হওয়ার আশায়, এমপি হওয়ার আশায় যে একটা তাদের ভিতরে যে একটা লোভ লালসা তৈরি হয়েছে, এটা কিন্তু ওই সাধারণ ছাত্রছাত্রীদের ভিতরে ঢুকে গেছে, যারা কিন্তু এখন কিন্তু ওই সাপোর্টটা তারা পাচ্ছে না। আপনি এখন আমার তো মিরপুর অফিস আছে, ছাত্ররা বিশাল একটা ছাত্র গোষ্ঠী আমার কাছে আসে, যারা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছে, যারা স্পোর্টে ছিলেন। তাদের দুর্দশা কষ্টের কথা শুনলে বলার অপেক্ষা রাখে না, যে তারা কি পরিমাণ তাদেরকে মানে কি বলে ওভারটেক করে
এই যে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে। তো আমি যেটা বলবো যে একটু আগে যেটা বললাম যে ছাত্ররা সবসময় দেশের স্বার্থে মানুষের কল্যাণে আসবে, আগামীতেও আসবে। এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে না গিয়ে এটা আমি চেয়েছিলাম ব্যক্তিগতভাবে যে আমি তোমাদের সাথে আমি থাকবো দেশের সাথে, আমি নট এ পলিটিক্যাল পার্সন হিসেবে থাকবো, আমি বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন থাকবো। যখনই দেশে বৈষম্য হবে তখন আমি সহ তোমাদের সাথে নেমে যাব। এই প্ল্যাটফর্মটা এইভাবেই থাকা দরকার ছিল, কিন্তু এটা তারা এক পর্যায়ে নিয়ে রাজনীতি কেন্দ্রে নিয়ে জিনিসটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, যেটা সাধারণ পাবলিক এখন শুনতেই চায় না, বৈষম্য জিনিসটা শুনতেই চায় না। সমন্বয়ক শব্দটা অনেকে বলে এটা এখন এতটা নেগেটিভ ওয়ার্ড হয়ে গেছে, মানুষকে কোনো কারণে ভৎসনার জন্য তুই একটা সমন্বয়ক এরকম বলে দেয়। মানে সমন্বয়ক একটা সময় ছিল আস্থার জায়গা, আর একটা সময় হয়ে গেলো আতঙ্কের নাম, এবং পরবর্তীতে হয়ে গেলো বিরক্তির নাম। কেনই সমন্বয়কের মানে পালাবদল ঘটলো আর কি? সমন্বয়ক এমন পরিমাণ ঢালাওভাবে নেগেটিভ ওয়াইজলি মানুষের মানে বিপদমুখী অবস্থানে দাঁড়িয়েছিলেন, হ্যাঁ, যে মানুষের কিছু হইলেই মানুষের কোথায় গেলে যে আমি সমন্বয়ক, কি বলবে আমাকে বলতে হবে, আমার কাছে আসতে হবে, এই যে কোথায় গিয়ে চাঁদাবাজি সমন্বয়ক, যেখানে যাক সমন্বয়ক। কোন সমন্বয়ক মানে এত পরিমাণ এক রোডে সমন্বয়ক চিন্তা করলে দেখা যায় যে 10 জন বের হয়ে গেছে। এই পরিমাণ ছাত্রলীগের মতো যে একটা যে মানে কলঙ্কজনক মানে অধ্যায়, কলঙ্কজনক শব্দ ছাত্রলীগ গুন্ডা পান্ডা সমন্বয়কে কিন্তু সেটা প্রমাণ করেছে আর কি, যে সমন্বয়কে মানুষ এখন ওই চোখে দেখে না। সমন্বয়ক এখন কিন্তু নাই, এখন কিন্তু বলে না তারা যে সময়, এটা কিন্তু পুরোপুরি ব্যান্ড হয়ে গেছে। আমরা আলোচনার শেষের দিকে আছি। আমি আসলে যখন দেখি যে প্রজ্ঞাবান রাজনীতিবিদ কারা, আমি তখন টের পাই যারা আসলে দল এবং নেতার প্রতি একনিষ্ঠ থাকে এবং শুধুমাত্র তাদের নেতৃত্বের কথা মাথায় রেখে, দেশের কথা মাথায় রেখে কাজ করে যাচ্ছে। আপনার মতো মানুষ যারা গুম হয়েছেন 2 বার, যারা 7 বার কারাবরণ করেছেন, 280টার উপর মামলা কাঁধে, মানে একটা দীর্ঘ সময় ধরে আসলে ফেরারি হয়ে ঘুরে বেড়ানো জীবন, তারপরে গিয়ে আপনি রাজনীতির একটা জায়গায় এসে পৌঁছেছেন। এখনও কোনো ছেলেমেয়েরা যাদের রাজনীতি কেরিয়ার হয়তো 5-7 বছর, তাদের অনেকে পার্লামেন্টে, তাদের অনেকে হয়তো মন্ত্রী হওয়ার সুযোগ পাবে ভবিষ্যতে, এখানে কি একটা রাজনীতির অভিজ্ঞতার গ্যাপ রয়ে যায় না? তাতে ভালো কিছু কি হয়? রাজনীতির অভিজ্ঞতা তো অবশ্যই গ্যাপ। আপনি 2 মাসের ইয়েতে আন্দোলনে আপনি একটি এলাকার, একটি দেশের এত বড় দায়িত্ব আপনি কীভাবে নেবেন? তাই রাজনীতির অভিজ্ঞতা আরও প্রয়োজন। আমি মনে করি যে এই অভিজ্ঞতা না থাকার কারণে আপনি এখন দেখেন ফেসবুকে নানা ধরনের অশ্লীল কথাবার্তা, অশ্লীল শব্দচারণ হয়। তো এটা অভিজ্ঞতা না থাকার কারণে, এই কিছু হইলেই আলটিমেটাম, কিছু হইলেই মব, তো এটা রাজনীতির অভিজ্ঞতা না থাকার কারণে আমি বলবো, যেহেতু আমাদের অনেকে ছোট ভাইয়ের সমতুল্য, আমি অনেককে বলবো যে আগে রাজনীতির শিক্ষা নিয়ে, রাজনীতিটা কোন ধরনের, মানুষের কল্যাণে রাজনীতিটা করার জন্য, তারপর এসে এই ধরনের কাজকামগুলি যেন, আমি বলবো যে রাজনীতি শেখার জন্য আরও শেখার প্রয়োজন আছে আর কি। মানুষের আহত হওয়ার 2টো বড় ঘটনা আছে, 2টো বড় প্রেক্ষাপট আছে। একটা প্রেক্ষাপট হচ্ছে রাজনীতির ভাষা। ধরুন বিএনপি বা আওয়ামী লীগ, তারা তো পক্ষ প্রতিপক্ষ হিসেবে আজকে মুক্তিযুদ্ধের পর থেকে হাত ধরাধরি করে রাজনীতি চলেছে, মুখ দেখা দেখি বন্ধ, নানা রকমের হামলা, পাল্টা হামলা, এবং বিএনপি সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, কিন্তু কখনো আসলে সম শব্দ উচ্চারণ করে কোনো গালাগালি হতে দেখিনি। জুলাই একটা স্পিরিট ধারণ করার কথা আমরা বলি, একটা ম্যান্ডেট, একটা প্রত্যাশা, আশাবাদের কথা বলি, কিন্তু সেই জুলাইয়ের সাথে 3টা ইংরেজি ওয়ার্ড যুক্ত করে একদিকে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, ব্র্যান্ডিং হচ্ছে, আর একদিকে কাউন্টার ব্র্যান্ডিং হচ্ছে। 2 পক্ষের ভাষা এত গালাগালি ফেসবুক জুড়ে যে আমি জুলাই যুদ্ধ বলতেই হতো আপনি কিছুটা হলেও 2 বার ভাববেন। মানে কেন আসলে জুলাই নিয়ে এত অশালীন চর্চা চলছে? আমরা আসলে স্পিরিট ধারণ করব নাকি শালীনতা ফিরিয়ে আনবো? দেখেন, আমি ব্যক্তিগতভাবে জুলাই যোদ্ধা আমি বলি না। আচ্ছা, আমি বলি না কারণ জুলাই যোদ্ধা এত পরিমাণ বেড়ে গেছে, হ্যাঁ, যে আমি নিজেও ফ্রন্ট লাইনে যুদ্ধ করার ইয়েতে, তারপর আমার বলতে এখন লজ্জা হয়। যেমন তারা 71-এর সাথে 24-কে তুলনা করে। 71 তো আমাদের মানচিত্রের জন্য লড়াই করেছিলাম আর কি, হ্যাঁ, অস্তিত্ব লড়াই করেছিলাম, হ্যাঁ, মুক্তিযুদ্ধের লড়াই, মানচিত্রের লড়াই। আর 2024 তো আমাদের গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই, গণ অভ্যুত্থান, স্বৈরাচারের পতন, 2টাকে এক কাতায় আনা যাবে না। 71
24-24 দুইটাকে 24কেও বাদ দেওয়া যাবে না, 71কেও বাদ দেওয়া যাবে না। তাই কিছু পক্ষ কিছু আছে দল আছে যে 71-এর সাথে 24কে তুলনা করা হয়। তো এই প্রেক্ষাপটে এটাও কিন্তু একটা ঝড় ফেসবুকে লেখালেখি হয়। তাই আমি যেটা একটু আগে বলেছিলাম যে শিক্ষার অভাব, তারপর রাজনৈতিক অভাব, রাজপথে আরও থাকতে হবে, আরও রাজনৈতিক চর্চা করতে হবে, তারপর দীর্ঘদিন অতিবাহিত করতে হবে, তারপর আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে হবে, সব কিছু পরে তারপর তারা চিন্তা করবে আর কি করা যায় কি। অনেক ধন্যবাদ আপনাকে, একটা দীর্ঘ সময় ছিলেন এবং আসলে অনেকগুলো বিষয় জানার সুযোগ হলো। আমরা আসলে এইখানে আমি জানি এখানে অনেকে কমেন্ট সেকশন অনেক প্রশ্ন করবেন, সেগুলো নিয়ে আলাপ করা হয়তো সুযোগ হবে। তবে এটা হয়তো অনেকের দিক থেকে অনুরোধও থাকবে, মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেই ইতিহাস বিকৃত হয়ে গেছে। আর জুলাই যা ঘটে গেল 2 বছর পরে এসে আমরা অনেক তথ্য বিকৃত হতে দেখছি। আমরা এখন পর্যন্ত কারা জুলাইয়ে মাঠে ছিলেন তাদের আহতদের তালিকা, নিহতদের একটা পারফেক্ট তালিকা, যারা আসলে আহত হয়েছেন তাদের সুচিকিৎসা কতটা হচ্ছে, এগুলো আসলে কোনো ইনফরমেশন আমরা পাচ্ছি না। যে কারণে অনেকেই নিজেকে ক্লেম করছেন যে আমি সেই সময় মাঠে ছিলাম, হয়তো সেই সময় সে গা ঢাকা দিয়েছিল। তো অনুরোধ থাকবে নিশ্চয়ই সেগুলো নিয়ে আপনারা কাজ করবেন, একটা গবেষণা নিশ্চয়ই আমরা দেখব সামনে, এবং এগুলো নিয়ে আশা করি কথা বলার সুযোগ হবে। জি, আপনাকে ধন্যবাদ 71 টিভি আপনার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, দীর্ঘ সময় আমাদের সঙ্গে ছিলেন এবং সামনের কোনো আয়োজনে আবারও কথা হবে। এবং 71 পডকাস্টে আমরা মূলত কথা বলছি রাজনীতি এবং একই সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে। আপনাদের মন্তব্য, পর্যবেক্ষণ, পরামর্শ কমেন্টে জানাতে পারেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।